অধরা রুদ্র থেকে জিনিসগুলো নিয়ে বিছানায় রাখলো। রুদ্রকে যতটা খারাপ গুরু গম্ভীর ভেবেছিল ততটাও খারাপ মনে হচ্ছে না। অধরা রুদ্রের দিকে তাকিয়ে বলল, বসুন। না, বসবো না। তোর না একটু পরে পরীক্ষা, পড়তে বস তাহলে। আমি যাই। অধরা মাথা নাড়ল। রুদ্র দরজার দিকে পা বাড়াতে অধরা হাত উঠিয়ে কিছু একটা বলার জন্য প্রস্তুত হলো। রুদ্র অমনি ঘাড় ঘুরিয়ে অধরার দিকে তাকালো। বলল, কিছু বলবি? অধরা ইতিহস্ত কণ্ঠে বলল, থ্যাংক ইউ। রুদ্র হালকা হেসে বলল, ওয়েলকাম। রুদ্র রুম থেকে বের হয়ে এলো। যেতে যেতে নিজের কী কারণে খুশি হলো বলতে পারল না। অধরা রুদ্র দেওয়া চকলেটগুলো খেতে খেতে পড়তে বসলো। পড়াশোনা শেষ করে উঠে শাওয়ার নিয়ে এলো। পরে আর সময় পাবে না। চুলগুলো ব্রাশ করে চলে গেল ছাদে। ছাদে তখন কেউ ছিল না। অধরা একটা কোণে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ এক ধানে দূরে তাকিয়ে কিছু একটা ভাবলো। সেই দিন বিয়ে থেকে পালিয়ে আসার পর সবাই মিলে যে রুদ্রকে আসতে বাধ্য করেছে এটারও অজানা নয়। ওই ভাবলো রুদ্র তাহলে সবার কথাতেই এসেছে, নিজে থেকে আসেনি। আর সেখানে ভালোবাসা, যদি রুদ্র একটু টান থাকতো তাহলে কারো বলাতে আসতো না, নিজে নিজেই আসতো। অধরার মনটা খারাপ হয়ে গেল। মুখটা অজানা কারণে গুটিয়ে নিল। ভাবল রুদ্র হয়তো ওকে নিয়ে ভাবেনি। আবার এই ভাবল রুদ্র হয়তো পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল, তাই হয়তো ভাবার সময় পায়নি। অধরা কথাগুলো ভেবে রুমে চলে এলো। পরীক্ষার সময়ও হয়ে আসছে, তাই কলেজ ড্রেস বের করে রেডি হয়ে বের হলো। রুদ্র নিচে বসেছিল। অধরা নিচে নেমে রুদ্রকে দেখে এরপরে হাই তুলে ওর মাকে ডাকলো। আনিমা ভিতরে রুম থেকে বের হলো। অধরা বলল, আম্মু গেলাম। তিনি অধরার কাছে আসতে আসতে বললেন, এই খেয়ে যাবি না? না আম্মু, দেরি হয়ে যাবে। কোনো দেরি হবে না, এখানে এসে বস। না আম্মু, পরে, এখন যাই। অধরা চলে যাবে। ঠিক তখন রুদ্র উঠে দাঁড়িয়ে কড়া কণ্ঠে ডেকে উঠল, এই এদিকে আয়। অধরা কপাল কুঁচকে এগিয়ে এলো। রুদ্রের আদেশ করে বলল, টেবিলে বস। না, এখন খেতে গেলে দেরি হয়ে যাবে। রুদ্র আগের ন্যায় বলল, তোকে বসতে বলেছি। অধরা ফোঁস করে শ্বাস ছেড়ে খাবার টেবিলে এসে বসল। আবার রুদ্রের দিকেও তাকালো। রুদ্র ওর মেজ আম্মুকে বলল, মেজ আম্মু, ওকে খেতে দাও, দেখিও কেমন করে চলে যায়। অধরা গোল গোল চোখে তাকিয়ে রইল। এই প্রথম ওর মায়ের ওপর কে ওর ওপর হুকুম করে বসল। একবার রেগে গেলেও আবার নিশ্চুপ হয়ে গেল। এতবার খাওয়া করেই উঠল। ও বাড়ি থেকে বের হয়ে পরীক্ষা হল পর্যন্ত শুধু রুদ্রর কথাই ভেবে গেল। একদিন ধরে এসে ওর ওপর কেমন জোর দেখাচ্ছে। বিকেলের দিকে রুদ্র ছাদে বসেছিল। আদ্র এসে বসে ওর সাথে। টুকটাক কথা হতে হতে রুদ্র ভাবুক গলায় আদ্রকে বলল, আদ্র, তোকে একটা কথা জিজ্ঞেস করব, সঠিক উত্তর দিবি? হ্যাঁ বলো। রুদ্র নিকেট কণ্ঠে বলল, অধরা কাউকে ভালোবাসে নাকি? আদ্র অবলীলায় বলল, না, ও কাউকে ভালোবাসে না, আর না কাউকে ভালোবাসতে পারবে। রুদ্র কপাল কুঁচকাল। কেন পারবে না? ও তো তোমা। আদ্র কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। কথা ঘুরিয়ে বলল, এসেছ, অধরাকে সামনে থেকে দেখো, এরপরে একাই বুঝতে পারবে। রুদ্র ছোট্ট করে উত্তর দিল, এর পরপরই আদ্র বলল, একটা কথা কি? না বলে থাকতে পারলাম না। অধরা না খুব চাপা স্বভাবের। একটা জিনিসের জন্য মরে যাবে, তবু বলবে না। ওই জিনিসটা আমার লাগবে, তবে মনের দিক থেকে ওর মতো মানুষ হয় না। রুদ্র মুচকি হেসে গভীর শ্বাস ছেড়ে মনে মনে বলল, যাক, রাস্তাটা ক্লিয়ারই আছে। প্রায় সন্ধ্যা। অধরা এখনও ফেরার নাম নেই। পরীক্ষা শেষে 4টা, বের হতে না হয় 20 মিনিট, আর বাড়িতে আসতে 20 মিনিট। এরপরও আরও 25 মিনিট পেরিয়ে গিয়েছে। তাহলে এত দেরি হচ্ছে কেন? রুদ্র ওর আসার অপেক্ষায় ড্রয়িং রুমে বসেছিল। আরমান নেওয়াজ আর আরিফ নেওয়াজ অফিস থেকে ফিরে বাড়িতে ঢুকলেন। অনিমা এগিয়ে গিয়ে আরিফ নেওয়াজকে বললেন, শুনছেন, অধরা এখনও বাড়িতে ফিরেনি, একটু গিয়ে যেয়ে দেখুন তো। রুদ্র মনে মনে বলল,
আমাকে বললে কি হতো, আমি গিয়ে নিয়ে আসতাম। অধরা ফিরেনি শুনে আরিফ নেওয়াজ মুখে চিন্তার ছাপ। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বললেন, এখনও আসেনি? না। ঠিক আছে, দেখছি। আরিফ নেওয়াজ চলে গেলেন। ড্রাইভারকে গাড়ি নিয়ে আসতে বলে গেট অবধি যেতেই দেখলেন অধরা এসেছে। আরিফ নেওয়াজ ড্রাইভারকে চলে যেতে বললেন। অধরা এগিয়ে এসে চোখ দুটো ছোট ছোট করে বলল, আব্বু সরি, আজকে দেরি করে ফেলেছি। আসলে ওই জুই, রাইমা ওদের সাথে হেঁটে আসতে গিয়ে দেরি হয়ে গিয়েছে। আরিফ নেওয়াজ মলিন হেসে বলেন, এবার ভিতরে চলো, সন্ধ্যা হয়েছে। অধরা বাড়িতে ঢুকতে অনিমা জিজ্ঞেস করলেন, এত দেরি হলো কেন? অধরা এখন এই প্রশ্নের উত্তর দেওয়ার ইচ্ছে করছে না, অনেক ক্লান্ত, তাই এক কথায় বলল, জানি না। অনিমা কিছু বলবে ঠিক তখন তাকে থামিয়ে দিলেন আরিফ নেওয়াজ। মেয়ের উপরে বকাঝকা তো দূরে থাক, কোনো উঁচু গলা কথাও তার যেন সহ্য হয় না। তবে যখন বাড়িতে থাকেন না তখন তো অনিমাকে আটকাতে পারেন না, তাই যতক্ষণ বাড়িতে থাকেন মেয়েকে কোনো বকাঝকা করতে দেয় না। আর অনিমা মেয়েকে একটু শাসনের উপরেই রাখেন। অধরা গেল সিঁড়ির দিকে। আবার আপনা আপনি ড্রয়িং রুমটায় নজর বোলালো রুদ্রকে দেখতে, কিন্তু ওই ছিল না। গভীর শ্বাস ছেড়ে উপরে এলো। এরপরে নিজের রুমে ঢুকতে গিয়ে আবার কি মনে করে রুদ্রের রুমের সামনে এসে উকি দিল। রুদ্র আর ওই রুমটা পাশাপাশি। রুদ্র আদ্রের রুম থেকে নিজের রুমে ফিরছিল। অধরাকে পিছন থেকে ডেকে বলল, কিরে তুই ওদিকে কোথায় যাচ্ছিস? অধরা ছিটকে উঠে পিছনে ফিরল। আমতা আমতা করে বলল, ও আসলে এদিকে শোয়ার রুমে যাচ্ছিলাম। ও, তো পরীক্ষা কেমন দিলি? ভালো। ও, তাহলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। অধরা চলে এলো নিজের ঘরে। কলেজ ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিল। কালকে পরীক্ষা নেই তাই একটু হালকা হালকা লাগছে। আজকে আর এই বইটই খুলেও দেখবে না। এই সময় রুমে এলো সোহা। ও এসেই অধরার মুখটা শুকনো দেখে বলল, আজকে ওই রাকিব ডিস্টার্ব করেছে তাই না? তাই দেরি হলো আসতে? অধরা তপ্তশ্বাস ছেড়ে বলল, ধুর, ভালো লাগে না প্রতিদিন, কাউকে বলতেও পারছি না। অধরার হাতে হাত রেখে বলল, মেজো আব্বুকে বলে দাও, না বলা যাবে না, আব্বু ওকে মেরেই ফেলবে। কিন্তু ও যে প্রতিদিন তোমাকে ডিস্টার্ব করে। অধরা আবারও তপ্ত শ্বাস ছেড়ে বলল, থাক, বাদ দে। আজকে বাদ দিলাম, কিন্তু এরপরে যদি ডিস্টার্ব করে আমি নিজেই বলে দিব। ঠিক আছে বলিস। আর কালকে তো পরীক্ষা আছে না? তোমার আছে? না। তাহলে তো ভালোই হলো। চলো কালকে কোথায় ঘুরতে যাই। কোথায় যাবি? পার্কে যাবে। ঠিক আছে। কি পরে যাবে? অধরা সূচক শব্দ করে বলল, এখন এগুলো ভাবতে ভালো লাগছে না, পরে ঠিক করব। আর শোন, এই কথা যেন আদ্র ভাইয়ের কানে না যায়। তোর তো আবার আদ্র ভাইকে না বললে রাতের ঘুম হয় না। যদি ভাইয়ার কানে খবর যায় তাহলে তোর খবর আছে। সোহা মেয়েলি হেসে বলল, আরে না, বলবো না। সোহা অধরার সাথে কথা বলে চলে এলো। সামনে দেখা হলো আদ্রের সাথে। আদ্রকে দেখেই বলো, ভাইয়া কালকে ফিরি আছো? না, কেন? ভাবছিলাম কালকে ঘুরতে যাব। আদ্র থেকে কথা বের করে হেসে বলল, ও ভালোই তো। কোথায় যাবি বলিস? তোদের ফুচকা খাওয়ার টাকা না হয় আমি দিব। সোহা আনাশায় বলে উঠল, বড় আব্বুদের অফিসে যাওয়ার পথে যে একটা পার্ক আছে না, সেখানেই যাব। আদ্র ভুরু উঠিয়ে বলল, ভালোই, কালকে যাওয়ার আগে দেখা করে যাস আর টাকা নিয়ে যাস। ঠিক আছে। সোহা চলে যেতে আদ্র বিড়বিড় করে বলল, আসিস, 1 টাকাও দিব না। কোথায় যাবি এটা জানা দরকার ছিল, তাই পাম দিলাম। আর এই আদ্র ফুচকা খেতে টাকা দিবে? অসম্ভব। অধরা রাতের খাবার খেয়ে রুমে এসে একটু বিশ্রাম নিয়ে আবারও ড্রয়িং রুমে এলো। রুকাইয়া আর আনিমা রান্নাঘরে কাজ করছিল। অধরা পড়ালেখা বাদ দিয়ে এখন আরাম করে বসে টিভি দেখবে। এই লেখাপড়া করতে করতে টিভি দেখারই সময় হয় না।
ও এক এক সময় ভাবে লেখাপড়া ছাড়া যদি জীবন হতো কতই না ভালো হতো। ছোট থেকে বাবার কথা মতো সব ক্লাসের টপার হয়ে এসেছে। সেই স্থানটাকে ধরে রাখতে এত কষ্ট, না হলেই লেখাপড়াও করতো না। ভাবতে ভাবতে সোহাও এসে বসলো। দুজনে একটা ভূতের সিনেমা দেখতে শুরু করলো। অধরা ভূতে বিশ্বাস করে না, তবে সোহা খুব ভয় পায়। সোহা অধরাকে জাপটে ধরে দেখছে। রুদ্র সিঁড়ির উপরে থেকে অধরাকে দেখছে। অধরা ভাবভঙ্গি দেখে বুকে হাত গুজে মুচকে হাসছে। মিনিট 5 পরও ও নামলো। ওদের সামনে থেকে রিমোটটা নিয়ে টিভি বন্ধ করলো। অধরা কিছু বলার আগে রুদ্র বলল, তোদের দুটো পড়ালেখা নেই? পরীক্ষা না চলছে তাহলে টিভি দেখছিস কেন? অধরা বলল, কালকে আমাদের পরীক্ষা নেই, তাই টিভি দেখছি। রুদ্র পকেটে হাত গুজে বলল, কোথায় কি পড়তে যাস? উত্তরে অধরা বলল, কোচিং করি। রুদ্র গম্ভীর কণ্ঠে বলল, কালকে থেকে কোচিং বাদ, সকাল বিকেল আমার কাছে পড়বি। দুটোকে বললাম। রান্নাঘর থেকে আনিমা বললেন, রুদ্র এবার একটা ভালো কথা বলছিস, বাইরে পড়তে যেতে হবে না, তুই পড়াস। অধরা তার মায়ের দিকে তাকিয়ে বলতে গেল, কিন্তু আম্মু। আনিমা মেয়ের উদ্দেশ্য কড়া গলায় বললেন, কিসের আম্মু? রুদ্রের কাছে পড়বি। অধরা খুব কষ্ট মুখ থেকে শব্দ বের করলো, ঠিক আছে পড়ব। আনিমা রুকাইয়া চলে গেল। রুদ্র সোফায় বসলো। অধরা আর সোহা ওদের মতো টিভি দেখছে। রুদ্র হুট করে সোহাকে ডেকে বলল, এই এখানে আয়। সোহা উঠে রুদ্রের পাশে এসে দাঁড়ালো। রুদ্র বলল, মাথাটা খুব ধরেছে, একটু টিপে দে তো। সোহা রুদ্রের মাথা হাত দিয়ে টিপে দিতে শুরু করলো, কিন্তু রুদ্র কোনো আরাম লাগছে না, তাই বলল, না হচ্ছে না। এই অতরা, তুই আয় তো। অধরা চোখ ছোট ছোট করে বলল, আমি? অধরা উঠে এলো। সোহা গিয়ে নিজের জায়গায় বসলো। রুদ্র গায়ে এলিয়ে দিল। অধরা রুদ্রের পিছনে এসে দাঁড়ালো। রুদ্রের দিকে তাকিয়ে রইল, খুব কাছ থেকে দেখছে। বুকের ভিতরে কেমন ধুকপুক ধুকপুক করছে। মাথায় হাত দিতেও ইতিহস্ত লাগছে। এতবার আলতো করে রুদ্রের মাথায় হাত রাখল। রুদ্র এবার কিছু বলল না। ভালোই লাগছে ওর। দেখতে দেখতে আধ ঘন্টা পার হয়ে গেল। অধরা হাত ব্যথা করছে, বলতেও পারছে না, সইতেও পারছে না। রুদ্রের চোখ বন্ধ হয়ে আসছে। সোহা তো টিভি দেখছে। আরও মিনিট 5 গেল ওইভাবেই। রুদ্র ঘুমিয়ে গিয়েছে কিনা দেখতে অধরা রুদ্রের কানে সুরসুরি দিল। রুদ্র চোখের পাতা খুলে বলল, ঘুমায়নি। অধরা হাসার চেষ্টা করে বলল, না মানে দেখছিলাম আর কি, ঘুমিয়ে গিয়েছেন কিনা। তোর ঘুম পাচ্ছে না? রুদ্র পুনরায় চোখ বন্ধ করে বলল, যা এখন। যাব? অধরা তৎক্ষণাৎ সোহাকে টান দিয়ে নিয়ে চলে গেল। সিঁড়ি দিয়ে যেতে যেতে রুদ্র দিকেও তাকালো। রুদ্র ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকালো। চোখে চোখ পড়তেই অধরা দৃষ্টি নিচের দিকে নিয়ে চলে গেল। যা দেখে রুদ্র অগোচরে হাসল। ওদের যাওয়ার পরই আদ্র নামলো। ও রুদ্রকে হাসতে দেখে জিজ্ঞেস করলো, ভাইয়া একা একা হাসছো যে? রুদ্র বসতেই ইশারা করে বলল, বলছি বস। আদ্র বসলো। রুদ্র বলল, একটা গান আছে না? আমি সামনে পিছে না ভাবিয়া একই করিলাম। আদ্র কপাল কুঁচকে বলল, মানে? রুদ্র হেসে বলল, আমি অধরাকে না দেখে বিয়ে করতে চাইনি। বাবার কাছে 1 মাসের সময় নিয়ে এসেছি। ভেবেছি ঘুরবো ফিরবো চলে যাব। তবে এসে অধরাকে দেখার পরে মনে হচ্ছে নিজের পায়ে নিজেই আমি কুড়াল মেরেছি। এখন কি অধরা ভালোবাসবে আমায়? মনে তো হয় না। আদ্র খুশি হয়ে বলল, এতে আবার কুড়াল মারার কি আছে? তুমি চেষ্টা করে যাও, ভালোবাসবে। ও যে রাগী জেদি, এই নিয়ে একটু চেষ্টা বেশি করতে হবে। ওর পছন্দের জিনিসগুলো ওর সামনে বারবার করতে হবে। আর আমি তোমার পাশে আছি। রুদ্র আয়েসি ভঙ্গিতে বসে বলল, আসিস তো ভালো, কিন্তু ওকে পটাবো কী করে? ওর কি পছন্দ, ও কি খেতে পছন্দ করে কিচ্ছু তো জানি না। আদ্র কনফিডেন্স নিয়ে বলল, আমি জানি, তোমার কোনো চিন্তা নেই। আর শুনলাম কালকে নাকি দুজনে ঘুরতে যাবে। যাওয়ার প্ল্যানটা সিক্রেট রেখেছে।
এই কথা শুনতেই রুদ্র মুখে এক ঝিলিক বাঁকা হাসি ফুটে উঠল। বলল, ওরা ওদের প্ল্যানটা সিক্রেট রাখুক, আর আমারটা আমি সিক্রেট রাখব। সকাল সকাল ওরা ঘুম ভাঙল সোহার ডাকে। রুমের দরজা ধাক্কাচ্ছে। সোহা এই দরজা ধাক্কানোর শব্দে ওর ঘুমটা ফুরুত করে উড়ে গেল। বিরক্তি নিয়ে উঠে বিছানা থেকে নেমে দরজা খুলে দিল আর বলল, সকাল সকাল গরুর মতো চিল্লাচিল্লি করছিস কেন? আপু, রাতে ভাইয়া বলল না যে আমাদের পড়াবে? ভাইয়াই ডেকেছে, বই খাতা নিয়ে তার রুমে যেতে বলছে। অধরা রুমে ফিরে এসে বলল, ধুর, আজকের দিনটা বন্ধ পেয়েছি, তাও আবার পড়তে হবে। পড়ব না। পড়বে না? না। সোহা অধরাকে রাজি করাতে পারল না। পরিশেষে নিজেই পড়তে চলে গেল। অধরা ফ্রেশ হয়ে এসে রুম থেকে বেরিয়ে গেল। ও রুদ্রের কাছে পড়বেই না। ওদিকে রুদ্র আজ জোর করল না, ওরও মুড নেই পড়ানোর। তখন না ভেবেই বলে দিয়েছিল পড়াবে, আর তার মধ্যে অধরাও আসেনি। পড়ানোর কোনো ইচ্ছে জাগছে না। অধরা ড্রয়িং রুমে এসে পা বাড়াতে আরিফ নেওয়াজ ডাকলেন। অধরা তার কাছে গিয়ে বসলো। বাবা মেয়ের কথা বলতে শুরু করলো। বলতে গেলেই গল্প করছে। এমন সময় এলেন আরমান নেওয়াজ। তিনি অধরার পাশে বসে বললেন, তুমি একটু তোমার আম্মু আর বড় আম্মুকে পাঠিয়ে দাও, বলো যে জরুরি কথা আছে। অধরা উঠে চলে গেল। এতপর ওর মাকে আর বড় আম্মুকে বলো নিচে যেতে, কথা বলবে। রুকাইয়া আর রানিমা নিচে এলো। অধরা চলে গেল রুদ্রের রুমের দিকে, দেখতে যে সোহাকে কেমন পড়াচ্ছে। দরজার সামনে এসে দেখলো সোহা ভালোই পড়ছে। রুদ্র অধরার উপস্থিতি বুঝতে পেরে ঘাড় ঘুরিয়ে বলল, এদিকে আয়। অধরা এগিয়ে গেল। রুদ্র সোহাকে বলল, আজকের মতো এ পর্যন্ত, আবার সন্ধ্যা, যা, ঠিক আছে। সোহা চলে গেল। অধরা দরজার কাছে দুহাত পেছনে দিয়ে দাঁড়িয়ে আছে। রুদ্র বলল, এখানে আয়। অধরা এগিয়ে গেল। রুদ্র গম্ভীর কণ্ঠে বলল, শুনলাম আজকে ঘুরতে যাবি? আপনাকে কে বলল? ঘুরতে যাব ভেবেছি। অধরা মনে মনে সোহাকে বকল, শয়তান কোথাকার। এরপর আর কিচ্ছু বলবো না। একটা কথাও পেটের মধ্যে রাখতে পারে না। শুধু এই রুম থেকে বের হতে পারলেই হয়। তোর খবর আছে? রুদ্র জিজ্ঞেস করলো, সাথে কে যাবে? অধরা কাজ ছাড়া দিয়ে বলল, সাথে আবার কে যাবে? আমরা দুজনেই যাব। রুদ্র থেকে কোনো কথা আসার আগে অধরা বলল, আচ্ছা ভাইয়া, আজকে আমাদের সাথে ঘুরতে যাবেন? একটা পার্কে যাব, আপনাকে ঘুরে ঘুরে দেখাবো। রুদ্র কিছু একটা ভাবলো। এই সুযোগ হাতছাড়া করতে চায় না। সাথে সাথে উত্তর দিল, ঠিক আছে, কখন যাবি? রুদ্র সম্মতিতে অধরা মুখটা ছোট হয়ে গেল। ভেবেছিল রুদ্রকে বলে হয়তো যেতে চাইবে না, কিন্তু যাওয়ার জন্য রাজি হয়ে গেছে। আর তাছাড়া অধরা তেমন কোনো সমস্যা নেই। ও বলল, বিকেল 3টায় যাব। আর আজকে পড়তে এলি না কেন? অধরা হাসার চেষ্টা করে বলল, সন্ধ্যা থেকে আসবো। ওকে, এখন আসি, যা। অধরা চলে এলো। রুদ্র একটু খুশি হলো। ওকে চেষ্টা করতে হবে, চেষ্টা ছাড়া হবে না। এখন রুদ্র একটা কাজের বেশি জরুরি, সেটা হলো মন খোলাসা করে ওর সাথে মিশতে হবে। তাহলেই ওর মনে ভালোবাসা তৈরি করা সম্ভব হবে। রুদ্রর মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ও কি পারবে এই রাগী জেদি মেয়েটার মনে ভালোবাসা তৈরি করতে? ওকে তো এই মাসেই পারতে হবে। বিকেলের দিকে অধরা আর সোহা ম্যাচিং 3 পিস পরল, মেরুন রঙের জর্জেট 3 পিস। এর আগে দুজনই ঘুরে ঘুরে অনিমার থেকে যাওয়ার অনুমতি নিয়েছে। ওদের যেতে দিতে চায়নি। যখন শুনেছে যে রুদ্র সাথে যাবে, তখন আর না করেনি। অধরা আর সোহা রেডি হয়ে নিচে এলো। রুদ্র প্রথমে অধরাকে দেখলো। 3 পিস পরেছে, আর কোমর পর্যন্ত চুলগুলো বেনুনি করা, চোখে কাজল, হালকা লিপস্টিক। ও এই অবস্থাতে যাবে ভেবে রুদ্র মাথা গরম হয়ে গেল। আগে কিভাবে গিয়েছে সেটার ব্যাপার ছিল না, তখন রুদ্র ছিল না। এখন তো রুদ্র আছে। রুদ্র চায় ও ব্যতীত অধরার সৌন্দর্য কেউ দেখতে পাবে না। এতপর বলল, তোরা রেডি? সোহা উত্তর দিল, রুদ্র একটু রেগে গিয়ে বলল, তোরা এই ড্রেস পরে যাবি? তোদের বোরখা নেই? সোহা বলল, আমার আছে। রুদ্র ভুরু কুচকে অধরাকে বলল, তোর বোরখা আছে? না, কেন? অধরা স্পষ্ট কণ্ঠে বলল, বোরখা পরি না, তাই নেই। রুদ্র ধমক দিয়ে বলল, চুপ, বোরখা নেই মানে কি? মেয়ে মানুষ বাইরে গেলে বোরখা পরে যেতে হয়, সেটুকু সেন্স নেই? অধরা ফ্যাল করে তাকিয়ে রইল। ও তো শতবার বাইরে গিয়েছে, কই বোরখার কথা তো কেউ বলেনি। আর এই লোক
দুদিন ধরে এসে ওকে কত হুকুম করছে, আবার বলছে বোরকা পরতে। এরই মাঝে এলেন আনিমা। সে তো মেয়েকে শাসনই রাখেন, তার উপর আবার রুদ্র একটু পথটা ক্লিয়ার করে দিচ্ছে। তিনি এসে সামনে দাঁড়াতেই রুদ্র তাকে কিছু বলার সুযোগ না দিয়ে কাট কাট গলায় বলল, আজকে এভাবেই চল, এরপর দেখব তোরা বোরকা ছাড়া কিভাবে যাস। কথাটা বলে রুদ্র সদর দরজার দিকে চলে গেল। অধরা রেখে গিয়ে বলে দিল, পারলে বোরকা কিনে দিও, তখন পরবো, নিজে কিনে পড়তে পারবো না। অনিমা মেয়েকে বললেন, রেগে যাচ্ছিস কেন, ভালো কথাই তো বলেছে। এই কথা শুনে অধরা সোহাকে নিয়ে গটগট করে বেরিয়ে গেল। রুদ্র গাড়ির কাছে এসে দাঁড়িয়ে আছে। ওরা দুজনই এলো। রুদ্র গাড়িতে উঠল। অধরা যেই ব্যাক সিটে দরজা খুলতে যাবে ঠিক তখন রুদ্র বলল, অধরা সামনে আয়। অধরা কিছু বলতে গিয়েও থেমে গেল। সোহা মিনমিন করে বলল, আপু তুমি সামনে গেলে আমি কি পেছনে একাই বসবো? অধরা বিড়বিড় করে বলল, না ভাইয়া, কোলে গিয়ে বস। সোহা অধরার কাঁধে চাপড় মারল। অধরা গাড়িতে উঠে বসলো। ওরা একটি পার্কে এলো। খুব একটা লোক হয় না বলে এখানে ওরা ঘুরতে আসে। কোনো কোলাহল নেই, বিশাল এক মাঠ, কয়েকটা কাপড় এসে বসে আছে, আবার কত বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছে। ওরা দু বোন আগে আগে যাচ্ছে, রুদ্র পেছন পেছন। অধরা অবশ্য আর একটা জায়গায় দাঁড়িয়ে ফুচকা খাওয়া শুরু করলো। রুদ্রকে খেতে বলল, কিন্তু ও খেলো না। খাওয়া শেষ করে অধরা সাইড ব্যাগ থেকে যেই টাকা বের করবে ঠিক তখনই রুদ্র 2 কদম এগিয়ে বলল, আমি দিচ্ছি। অধরা না করলো না। ভালোই হলো, টাকা বেঁচে গেল। ও পিছিয়ে এলো। রুদ্র টাকা দিল। ওরা আবার হাঁটা শুরু করলো। সোহা পিছনে ছিল। অধরা রুদ্রের সাথে যাচ্ছিল আর আশেপাশে প্রকৃতি দেখাচ্ছিল। রুদ্র অধরা স্নিগ্ধ মুখশ্রীর পানে তাকিয়ে রইল কিছুক্ষণ। এক এক সময় ও নরম, এক এক সময় রাগী, আবার এক এক সময় মায়াবী, আবার এক এক সময় বুঝদার। রুদ্রকে একধানে তাকিয়ে থাকতে দেখে অধরা ওর মুখের সামনে হাত নাড়ালো আর বলল, কি হলো, কি ধ্যান ভরে গেলেন নাকি? রুদ্র মাথা নাড়ালো, না কিছু না, চল। একটু পরে অধরা ওর ফোনটা বের করে সোয়াকে দিয়ে বলল, ছবি তুলে দিতে। সোয়া ফোনটা নিয়ে ছবি দিতে লাগলো। দুজনে আবার একসাথে সেলফিও নিল। রুদ্র পাশে দাঁড়িয়ে অধরা দেখে যাচ্ছিল। একটা সময় অধরা অন্যদিকে তাকিয়ে দাঁড়িয়েছিল, যা রুদ্রের কাছে অসম্ভব হলে ভালো লেগেছিল। ও নিজের ফোনটা বের করে অধরার অগোচরে একটা ছবি তুলল। ছবিটা এতই ভালো লেগেছে যার জন্য সেই ছবিটার সাথে সাথে ওয়ালপেপার দিয়ে রাখলো। এরপরে রুদ্র এগিয়ে গেল। হুট করে একটা ছেলে অধরার ক্লাসমেট জয়ের পাশ থেকে অধরাকে বলল, কিরে তোর পাশেটা কে? অধরা কিছু বলার আগে জয় বলল, বাবা প্রেম করিস নি দেখি। রাকিব এমনি দেবদাস, তারপর তো আরও দেবদাস হয়ে যাবে। অধরা রুদ্র দিকে তাকে শুকনো ঢোক গেলে জয়কে ঝাড়ি মেরে বলল, কী সব বলছিস? উনি আমার বড় ভাই। জয় সঙ্গে সঙ্গে কানে হাত দিয়ে বলল, সরি রে, বুঝতে পারিনি ভাইয়া, সরি। রুদ্র তৎক্ষণাৎ অধরাকে জিজ্ঞেস করল, রাকিবটা কে রে? অধরা আমতা আমতা করে বলো, কোন রাকিব? রুদ্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলো, ওই ছেলে যে বলে গেল। অধরা মলিন হেসে কথা ঘুরিয়ে বলো, আসলে ওরা এমন করে, মজা করে। রাকিবও আমাদের কলেজে, ওরা ওকে নিয়ে মজা করে। রুদ্র বিশ্বাস হলো না। অধরা হাঁটা দিল সোহার দিকে। রুদ্র মেজাজ চরম খারাপ হয়ে উঠল। যে পর্যন্ত ওকে কোনো সঠিক উত্তর না পাচ্ছে সে পর্যন্ত শান্তি হচ্ছে না। না না, এত উত্তেজিত হওয়া যাবে না। ওকে ঠান্ডা মাথায় বের করতে হবে রাকিবকে। অধরা আর ঘুরতে চাইল না। এই রাকিবের কথা শুনে মেজাজ খারাপ হয়ে গিয়েছে। রুদ্রকে বলো এখন চলে যাব। রুদ্র ওদের নিয়ে পুনরায় গাড়ির কাছে ফিরে এলো। সেই থেকে অধরা বেশি কথা বলছে না। এবার সোহার সাথে ব্যাক সিটে বসেছে। রুদ্র থেকে থেকে লুকিং গ্লাসে অধরাকে দেখছে। অধরা সেটা খেয়াল না করলেও সোহা খেয়াল করেছে। ওরা ভালোই ফিরে এলো বাড়িতে। অধরা ছোঁয়াচে যার যার মতো চলে গেল। রুদ্র ড্রয়িং রুমে বসে রইল। সোফায় গায়ে এলিয়ে দিয়ে কিছু একটা ভাবতে লাগলো। কিচেন থেকে রুকাইয়া বললেন, কফি খাবি নাকি? রুদ্র না করলো, এখন কিছু খাবে না। রুদ্র এই মুহূর্তে চট করে মনে পড়ল অধরার কথাটা। তখন রেগে গিয়ে বলেছিল, বোরখা নিজে কিনে পড়বে না, ওকে কিনে দিতে বলেছিল। রুদ্র উঠে গাড়ির চাবিটা নিয়ে বের হয়ে গেল অধরার জন্য বোরখা কিনতে। কল দিয়ে আদ্রকেও বের হতে বলল। ও মিনিট 5 পরই এলো।
তবে আদ্রকে বলেনি যে অধরার জন্য বোরখা কিনতে যাবে। রুদ্র একটা শপিং মলে এলো, বোরখার কর্নারে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। অনেক বোরখা কালেকশন, এখানে থেকে কোনটা নেবে আর অধরা বা কোনটাতে কমফোর্টেবল করবে। আদ্র শেষমেশ জিজ্ঞেস করলো, ভাইয়া কার জন্য বোরখা কিনবে? অধরার জন্য। কি, ও তো বোরখা পরে না? রুদ্র গা ছাড়া ভাব নিয়ে বলল, আগে পরেনি সেটা বাদ, এখন থেকে পরবে। আদ্র চোখ ছোট ছোট করে বিড়বিড় করে বলল, আসলে পরবে ও? রুদ্র কিছু একটা ভেবে বলল, এই অধরার নাম্বার আছে, দে তো, কল দিয়ে জিজ্ঞেস করি কোনটা পছন্দ। আদ্র অধরার নাম্বারটা দিল। রুদ্র কল দিতে গিয়ে দিল না, ফোনটা পকেটে ভরে নিজে দেখে দেখে বোরখা নিল। একের পর এক নিতে থাকলো। আদ্র বড় ভাইয়ের কাণ্ড দেখে বলো, এই তুমি কি পুরো দোকানই নিবে? ও এতগুলো পরে শেষ করবে কেমন করে? দিনে রাতে ঘুমাতে ফিরতে উঠতে বসতে যেখানে যাবে সব জায়গায় বোরখা পরবে? আদ্র হতবাক ভাইয়ের কথা শুনে শেষে এসে বিল গিয়ে ঠেকলো 43,000-এর। রুদ্র বিল দিয়ে বোরখাগুলো ব্যাগ নিয়ে গাড়ির কাছে এলো। অনেকগুলো ব্যাগ হয়। আদ্র বলল, এগুলো বস্তা ভরে নিয়ে গেলে মন্দ হবে না। রুদ্র ঘাড় ঘুরিয়ে বলল, কি বস্তা? থাকো, আমি ব্যবস্থা করছি। আদ্র চলে গেল। রুদ্র আদ্রর কথা শুনে আরও অবাক। এক ভাইয়ের বোরখা কিনলো, আরেক ভাই সেগুলো বস্তায় করে নেবে। রাত তখন 8টা। আরমান নেওয়াজ ড্রয়িং রুমে বসে ফোন স্ক্রল করছে। পাশে আরিফ নেওয়াজ ফোন স্ক্রল করছে। এর কয়েক কদম দূরে রুকাইয়া বসে বসে সুই সুতো দিয়ে রুমালের ডিজাইন তুলছে। অবসর সময় তিনি টুকিটাকি এমন কাজ করেন। অধরা নিচে নামলো। নিশ্চুপ পায়ে এসে আরিফ নেওয়াজের পাশে দাঁড়ালো। আরিফ নেওয়াজ মাথা তুলে মোলায়েম কণ্ঠে বললেন, আম্মু, আব্বু কফি খাবে, কফি আনি? আরিফ নেওয়াজ হেসে বললেন, ঠিক আছে। অধরা খুশি হয়ে চলে গেল কিচেনে। রুকাইয়া হাতে কাজ ফেলে উঠে দাঁড়িয়ে অধরার উদ্দেশ্য বলেন, আমি আসবো? না বড় আম্মু, আমি পারবো। অধরা সচরাচর কিচেনে ঢুকে না, শুধু তার বাবার জন্য কফি বানাতে ঢুকে, আর দ্বিতীয়ত কোনো কাজে কিচেনে ঢুকে না। অধরা কফি বানিয়ে নিয়ে এলো। এরই মাঝে বাড়িতে ঢুকলো রুদ্র। আদ্র, সবার নজর ওদের দুজনের দিকে। আর সবচেয়ে বড় আকর্ষণ হলো আদ্রর কাছে একটা বস্তা। সবাই অবাক আবার কৌতূহল যে এই বস্তার ভিতরে কি আছে। অধরা এগিয়ে গিয়ে আদ্রকে বলল, এই ভাইয়া, এটা কি এনেছো? আদ্র হেসে বলল, ভাইয়া এনেছে। আরিফ নেওয়াজ বলেন, কি এটার মধ্যে? রুদ্র বস্তা মুখ খুলে একটা একটা বোরকা প্যাকেট বের করলো। অধরা গিয়ে এগিয়ে দিল। অধরা ভ্যাকাচাকা খেয়ে গেল। এতবার হাতে নিল। রুদ্রর হাতে উপরে বোরখার পিরামিড সাজালো, শেষ হচ্ছে না। অধরা বলল, এগুলো কিসের? উত্তরে রুদ্র বলল, এগুলো বোরখা, তোর জন্য। এই শুনে আরমান নেওয়াজ, রুকাইয়া আর আরিফ নেওয়াজ হতবাক হা হয়ে তাকিয়ে রইলেন। অধরা বিষম খেয়ে উঠলেন। রুকাইয়া এসে বললেন, রুদ্র এতগুলো বোরখা কেন? রুদ্র অবলীলায় বলে উঠল, অধরা বোরখা নেই, তাই ওর জন্য এনেছি। আরিফ নেওয়াজ বলেন, তাই এতগুলো? রুদ্র বলল, আমি তো আর ওর পছন্দ জানি না, তাই যেটা ভালো লেগেছে সেটাই নিয়ে এসেছি। আরিফ নেওয়াজ অবাক কণ্ঠে বলেন, কয়টা বোরখা এখানে? পাশ থেকে আদ্র ফট করে বলে, মেজো আব্বু, 18টার মতো হবে, সাথে আবার ম্যাচিং স্কার্ফ না। অধরা মনে মনে বলল, বাবা, আমার কথা আমার ওনার কানে গিয়েছিল তখন, তাই বলে এতগুলো বোরখা। 10টা হলে ভালো ছিল, কিন্তু এতগুলোও পরবে কখন? অধরাকে ভাবলেস হয়ে থাকতে দেখে আদ্র ওকে একটু ধাক্কা দিল। অধরা ঘর থেকে বেরিয়ে এলো। আদ্র বলল, কিরে, কোথায় হারালি? এগুলো গুছিয়ে উপরে যা। রুকাইয়া হেসে বলল, এরা সব কয়টা ঝোঁকে চলে, মাথায় যা আসে তাই করে। এর থেকে অধরার সাথে নিয়ে গেলেই তো হতো, ও নিজের পছন্দ মতো আনতে পারত। অধরা সে কথা পাত্তা না দিয়ে রুদ্রকে বলল, ভাইয়া, এখান থেকে সোহাকে দিবনি? রুদ্র মাথা নাড়িয়ে হেসে বলল, ঠিক আছে, দিস। আরিফ নেওয়াজ পুনরায় বসলেন। আরমান নেওয়াজ তখনও হতবাক হয়ে দাঁড়িয়ে রয়েছে। তিনি ছেলের দিকে তাকিয়ে বলেন, রুদ্র, উপরে এসো তো, একটু কথা আছে। রুদ্র ওর বাবার দিকে তাকিয়ে বলল, সিরিয়াস কিছু? এসো। রুদ্র আরমান নেওয়াজের ঘরে এলো। তিনি ছেলেকে ডেকেছেন, কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে। সকালে তিনি আরিফ নেওয়াজকে বলে দিয়েছেন রুদ্র 1 মাসের শর্ত দিয়ে এসেছে। অধরার বাবা মাও 1 মাস পর রুদ্রের মতামতে সম্মতি দেবেন, কেননা জোর করে আর কিছু হলেও সংসার তারা করাতে পারবেন না।
একটা মাস তারা দেখবে সম্পর্ক কতদূর গড়ায়। এরপর না হয় অধরাকে বিয়ে দিয়ে দিবেন অন্য কোথাও। আরমান নিয়াজ বিছানায় বসেছিলেন। রুদ্রকে ডেকে পাশে বসতে বললেন। রুদ্র বসতেই তিনি গলার কণ্ঠ খাতে নামিয়ে বলেন, রুদ্র, তোমার কি মনে পরিবর্তন হচ্ছে? বলতে চাচ্ছি অধরাকে নিয়ে। রুদ্র স্বাভাবিক গলায় বলে, আমার সময় চাই। বেশ, তাই নাও। তবে আমরাও অনেক ভাবলাম, তোমার যা ইচ্ছে তাই হবে। কেননা জোর করে তো আর আমরা তোমাকে একটা সংসার চাপিয়ে দিতে পারি না। রুদ্র মুখটা ফ্যাকাশে হয়ে গেল। 8 বছরে বাড়িতে ফিরে আসেনি শুধু অধরাকে বিয়ে করার জন্য। ভেবেছিল হয়তো অধরাকে মনে ধরবে না, সেই অনুযায়ীও অধরাকে দেখেওনি। তবে যেদিন অধরাকে প্রথম দেখেছিল তারপর থেকে আর এই মন থেকে সরাতে পারেনি। মনে মধ্যমণিকে বসিয়ে ফেলেছিল। রুদ্র উঠে দাঁড়ালো আর বলল, বাবা, এই বিষয়টা এখনো বাদ দাও। আমি সময় চাই। 1 মাস পর আমি আমার মতামত জানিয়ে দিব। তুমি যা চাও তাই হবে। রুদ্র কথাটা শুনে বলে চলে গেল। রুমে এসে শাওয়ার নিয়ে সাদা টি শার্ট আর কালো প্যান্ট পরে নিল। ওর আবার স্কাই ব্লু রঙটা বেশ পছন্দ, সেই হিসাবে শার্ট টি শার্ট অনেক আছে এই রঙের। এখন সাদা শার্ট পরল। শার্টের কলার ভেঙে চুলগুলো সেট করে নিল। আবারও রেডি শেডি হয়ে বের হলো। এখন যাবে সবচেয়ে কাছের বন্ধু ইফতির কাছে দেখা করতে। আবার ওখান থেকে সব বন্ধুদের সাথে দেখাও করবে, আড্ডা দেবে। ফিরতে বেশ রাত হতে পারে। রুদ্র সিঁড়ি দিয়ে নেমে নিচে এসে দাঁড়ালো। চোখ দুটো তখন অধরার খোঁজ। অধরা নিচে ছিল না। রুদ্র অধরা দেখতে না পেয়ে গভীর শ্বাস ছাড়ল। রুকাইয়া এসে জিজ্ঞেস করলো রাতের খাবার দিবে কিনা। রুদ্র অনীহা জানালো, চলে যাওয়ার আগে ওর মাকে বলো চিন্তা করো না, ফিরতে রাত হবে। এদিকে অধরা ব্যালকনিতে বসে ফোন স্ক্রল করছিল। একটু পরই শুয়ে পড়ল। হঠাৎ বাইরে থেকে আরিফ নাজের ডাক এলো। অধরা ব্যালকনি থেকে রুমে এসে বলল, আব্বু ভিতরে এসো। আরিফ নাজ ভিতরে এসে বলল, কি করছো? এই তো ভাবছিলাম শুয়ে পড়ব। কিছু বলবে আব্বু? শুনলাম সোহা নাকি আজ রুদ্রের কাছে আজকে পড়তে গিয়েছিল। রুদ্র নাকি তোমাকে যেতে বলেছে? হ্যাঁ আব্বু। তাহলে তো ভালোই, কোচিং তো পড়ছই, এর পাশাপাশি কোনো কিছু না বুঝলে রুদ্রের কাছে পড়বে, এমনকি আদ্রও আছে। ঠিক আছে, কোনো পড়া না বুঝলে যাব। আরিফ নেওয়াজ মেয়ের সাথে আরও কিছু কথা বলে বের হয়ে গেল। অধরা গভীর শ্বাস ছেড়ে রুমের দরজা বন্ধ করে বিছানা এলো। ঠিক করলো, কালকে সকাল থেকে রুদ্রের কাছে পড়তে যাবে, না হলে কেউ ছাড়বে না। পরদিন সকালবেলা রুদ্র মাত্রই উঠে ফ্রেশ হয়েছে। এরই মাঝে সোহা ডাক। রুদ্র ভাবলো হয়তো পড়তে এসেছে। আবার রাগও হলো অধরা আসে না বলে। অধরার জন্যই বলেছিল যে পড়াবে, কিন্তু ও তো আসেই না। রুদ্র দরজা খুলে সামনে থাকা ব্যক্তিকে না দেখে বলো, সোহা ভিতরে আয়। তখনই রুদ্রের চোখ গেল অধরার দিকে। অধরাও এসেছে, তবে ডাক দিয়েছে সোহা। রুদ্রের মুখে হাসি ফুটে উঠল। আয় ভিতরে আয়। অধরা সোহার ভিতরে ঢুকলো। রুদ্র দুজনের উদ্দেশ্য বলল, ব্যালকনিতে গিয়ে বস, আসছে। অধরা রুদ্রের দিকে তাকিয়ে ব্যালকনি চলে গেল। রুদ্র রুমের সাথে ব্যালকনিটা আবার ভালোই বড়। একপাশে বুক সেলফ আছে, সাথে বেতের চেয়ার, টি টেবিল। অধরা এসে ব্যালকনির পর্দাগুলো সরিয়ে দিল। তখনই সূর্যের তীক্ষ্ণ রশ্মি এসে ছড়িয়ে গেল। রুদ্র যে চেয়ারটা বসবে তার পাশের চেয়ারে অধরা সোহাকে বসালো। রুদ্র এলো নিজের পাশে চেয়ারে। সোহাকে দেখে রেগে ফোঁস করে শ্বাস ছাড়ল। কই, ভেবেছিল পাশে বসবে, কিন্তু তার হলো কই। রুদ্র রাগ করলো একটু, তবে বুঝতে দিল না। সোহারি পাশে বসে বলল, যে পড়াটা নিয়ে সমস্যা সেটা বের কর। ওদের পড়া শেষ, অধরা আর সোহা চলে যাবে। রুদ্র তখন অধরাকে বলল, অধরা তোর পরীক্ষা বিকেলে, তাই তো? অধরা পেছনে ফিরল। রুদ্র নিজের ফোনের দিকে তাকিয়ে বলল, আজকে নিতে যাব। অধরা চোখ বড় বড় করে তাকালো। অনীহা জানিয়ে বলল, নিতে যেতে হবে না, আমি আসতে পারবো। পাশ থেকে সোহা বলল, আপু তুমি না করছো কেন? ভাইয়া তো ভালোর জন্য বলছে। অধরা কটমটো দৃষ্টিতে তাকালো সোহার দিকে। সোহার ওই তাকানোর মাঝে বুঝলো না। রুদ্র কড়া গলায় বলল, নিতে যাব মানে নিতে যাব, এর বাইরে কোনো কথাই শুনতে চাচ্ছি না। এখন চুপচাপ যা। অধরা কিছু বলবে, কিন্তু রুদ্র চোখ গরম করে তাকিয়ে বলল, যেতে বলেছি যা। অধরা কিছু বলতে না পেরে হন হন করে চলে গেল। পেছন পেছন সোহাও গেল। অধরা রুমে এসে বিছানা বসলো। সোহা এসে বলল, ভাইয়া যেতে চাও? যাও না। অধরা দরজার দিকে তাকিয়ে সোহাকে আস্তে করে বলল, তোর মাথা আসলে বুদ্ধি নেই।
প্রতিদিন রাকিব দাঁড়িয়ে থাকে, সেটা জানিস না? ভাইয়া গেলে তো রাকিব ঝামেলা করতে পারে। এমনিতে দেখিস নে কেমন ঘুরঘুর করে, যে কারণে আমি আব্বুকে যেতে বলি না, আদ্র ভাইয়াকেও বলিনি। আর তুই রুদ্র ভাইকে বললি যে আনতে যেতে, গাধা কোথাকার। সোয়া অদরার পাশে বসে বলল, সরি আপু, বুঝতে পারিনি। অদরা মনে মনে বলল, এখন আর সরি বলে কি লাভ, দেখা যাক কি হয়। আল্লাহ আল্লাহ করে আজকে রাকিব না থাকলেই ভালো হয়। অদরা পরীক্ষা দিয়ে বের হয়ে দেখলো রুদ্র গেটের সামনে দাঁড়িয়ে আছে, স্কাই ব্লু রঙের শার্টের সাথে কালো প্যান্ট, হাতে সানগ্লাস। অদরার কাছে ভালোই লাগলো, বলতে খুবই ভালো লাগলো। ও রুদ্রকে শুধু স্কাই ব্লু রঙের শার্ট পরতে দেখেছে, ভাবলো হয়তো এই রং পছন্দ। অধরা এগিয়ে আসতে আসতে আশেপাশে তাকালো, দেখলো রাকিব আছে কিনা। যেই দেখলো রাকিব নেই, ঠিক তখন তাড়াহুড়ো করে রুদ্রকে বলল, ভাইয়া চলুন তাহলে। রুদ্র আশেপাশে তাকিয়ে বলল, এখন চলে যাবি? অধরা মিনমিন করে বলল, তাহলে আপনি থাকুন এখানে, মেয়ে দেখুন, আমি চলে যাই। রুদ্র সানগ্লাস পরে বাঁকা হেসে বলল, আর ইউ জেলাস? অধরা নাক মুখ কুচকে বলল, কি, কিসের জেলাস? রুদ্র প্রসঙ্গ পাল্টে গা ছাড়া ভাব নিয়ে বলে, ও কিছু না, চল তাহলে যাই। রুদ্র গাড়িতে ওঠার আগে আবারও আশেপাশে তাকালো, কিছু তো আছে যা অধরা লুকাচ্ছে, যা ওকে বের করতে হবে। আর এই রাকিব, ওই ছেলেকেও বের করতে হবে। সন্ধ্যা প্রতিদিনের মতো অধরা আজকে ওর বাবার জন্য কফি বানাতে কিচেনে ঢুকলো। রুদ্র সিঁড়ির উপরে দাঁড়িয়ে ফোন স্ক্রল করছিল আর ওকে দেখছিল। ঠিক তখন আদ্র এলো, রুদ্রকে পিছন থেকে বলল, কি করছো? রুদ্র শ্বাস ছেড়ে বলল, হ্যাঁ কি আর করব, আমার রাঁধুনি চাচাতো বোনকে দেখছি। ও দেখো দেখো। আদ্র শোন, বলো। বলছে অদরা কি সবার জন্য কফি বানায় নাকি রে? আদ্র বলে, ভাইয়া ও কফি শুধু এক্সপেন্সিভ, ও শুধু মেজো আব্বুর জন্য বানায়, মনে ভুলও অন্য কারোর জন্য বানায় না। রুদ্র বাঁকা হেসে বলল, আমার জন্য বানাবে কি? আদ্র ভাবুক গলায় বলল, ও যে যেদিন এমনি বললে বানাবে না, প্রেশার দিতে হবে। ঘন্টাখানিক পর অধরা আর সোহা কথা বলতে বলতে নিচে এলো। রুকে আর আনিমার কথা বলছে, আর কেউ ড্রয়িং রুমে নেই। অধরা আর সোহা সোফায় গিয়ে বসলো। সোহা টিভি চালু করলো। এমন সময় আনিমা সোহাকে ডাকলেন। সোহা উঠে চলে গেল। আনিমা বলেন, তো রুদ্র ভাইকে এই কফিটা দিয়ে আয়। অধরা বলে, তো কত বাহানা। সোহা সম্মতি জানালো, ঠিক আছে দাও। সোহা কফি নিয়ে সিঁড়ি বেয়ে উপরে যেতে লাগলো। অধরা চট করে উঠে ওর পেছন পেছন গেল। অধরা উপরে এসে সোহার থেকে কফির মগটা কেড়ে নিয়ে বলল, আমি নিয়ে যাচ্ছি, তুই আমার রুমে যা। সোহা মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে। অধরা রুদ্রের রুমে সামনে এসে ডাক দিল, ভাইয়া আসবো? রুদ্র রেডি হচ্ছিল, ইফতির সাথে কিছু কেনাকাটা করতে যাবে। অধরা ডাক শুনে ভিতরে আসতে বলল। অধরা ভিতরে ঢুকে রুদ্রের দিকে তাকালো। স্কাই ব্লু শার্ট পরছে আর সাদা রঙের প্যান্ট, শরীরে বেশ ভালো মানিয়েছে। চুলগুলো ভালো করে সেট করেছে। অধরার কাছে ভালো লাগলো, কিন্তু প্রকাশ করলো না। বিবেক বাঁধলো, মনে মনে বলল, প্রকাশ করলেই দাম বেড়ে যাবে। রুদ্র পিছনে ফিরতেই অধরা বলল, আম্মু আপনার জন্য কফি পাঠিয়েছে, ওখানে রাখ। অধরা কফিটা রেখে রুদ্রের দিকে তাকিয়ে রইল। রুদ্র আয়নায় অধরাকে দেখে পিছনে ফিরে তাকালো। অধরা হাত কসলাতে কসলাতে বলল, একটা কথা বলবো? রুদ্র এগিয়ে এলো, হ্যাঁ বল। অধরা খানিকটা আশাবাদী হয়ে জিজ্ঞেস করলো, আপনি কি একেবারে চলে এসেছেন? মূলত এই একটা প্রশ্ন করার জন্যে ওর এখানে আসা। রুদ্র কোনো কিছু ভাবল না, আর এই নিয়ে ভাবারও চেষ্টা করলো না। স্পষ্ট গলা উত্তর দিল, সত্যি? অধরা একটু খুশি হলো। তবে সেই দিন যে শুনছিল রুদ্র আবার চলে যাবে, তাহলে হয়তো সেটা মিথ্যে ছিল। রুদ্র কফির মগ হাতে নিয়ে ভুরু উঁচিয়ে অধরাকে বলল, তুই বানিয়েছিস কফি? না, আম্মু বানিয়েছে। রুদ্র এটা একটা সুযোগ পেল, তৎক্ষণাৎ মর্জি ধরে কফি খেলো না। মগটা অধরা হাতে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, নিয়ে যা, খাবো না। অধরা জিজ্ঞেস করলো, কেন? রুদ্র ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, এমনি। তাহলে যে এত কষ্ট করে নিয়ে এলাম। রুদ্র দরজার সামনে এসে ঘাড় ঘুরিয়ে পিছনে অধরার পানে তাকালো, খানিকটা মোলায়েম কণ্ঠে বলল, যেদিন নিজে কষ্ট করে বানিয়ে নিয়ে আসবি সেই দিন খাবো। অধরা মাথা ঢুকলো না, ফ্যাল করে তাকিয়ে থেকে ফট করে বলে উঠল, আমি কফি বানাতে পারি না। রুদ্র বলল, বানাতে পারিস নাকি বানিয়ে দিতে চাইছিস না? পরপর রুদ্র কাট গলায় বলো, যে পর্যন্ত নিজে বানিয়ে নিয়ে আসবি সে পর্যন্ত এই রুমে যেন
কফি না আসে। অধরা গোল গোল চোখে তাকিয়ে রইল। রুদ্রকে কিছু বলার আগে সে রুমে চৌখাট পেরিয়ে চলে গিয়েছে। ও তৎক্ষণাৎ তাড়াহুড়ো করে রুদ্রের পিছু নিল। গল্পের অংশ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।